আমরা এখন আলোচনা করব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটি হচ্ছে মানুষের সঠিক খাদ্যাভ্যাস। যে কটি বিষয় নিয়ে বিশ্বজুড়ে চরম বিভ্রান্তি, তার মধ্যে অন্যতম হলো খাদ্যাভ্যাস। আসলে প্রতিটি মানুষ একটা নির্দিষ্ট পরিবারে, একটা নির্দিষ্ট পরিবেশে জন্মগ্রহণ করে, বড় হয় এবং এই বড় হওয়ার পথে সে যা খায়, যা খেতে দেখে, খাবার ব্যাপারে যা পরামর্শ সে পায় মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, মামার কাছ থেকে, চাচার কাছ থেকে, পরিচয়জনের কাছ থেকে, একটা পর্যায়ে সে এইটিকেই সঠিক বলে ধরে নেয় এবং একটা পর্যায়ে সে এইটিকেই তার নিজস্ব খাদ্যাভ্যাসকেই পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যাভ্যাস হিসেবেই মনে করে। আর এই কারণেই পৃথিবীর দিকে দিকে খাদ্যাভ্যাসের এত বৈচিত্র্যতা, খাদ্যাভ্যাসের এত বিভিন্নতা, এবং কখনো কখনো কোনো কোনো এলাকার সাথে আর এক এলাকার খাদ্যের কোনো মিলই নাই। কেউ একজন বলছিল আমাকে যে তিনি চীনে গেছেন, দেখেন যে কাঁচের জার থাকে, এই কাঁচের জারের ভিতর জীবন্ত পোকা কর্মর কর্মর করে ঘুরে বেড়াচ্ছে এবং যে অর্ডার দিলে সেই পোকা দিয়ে দিবে, এবং কেউ কেউ ওটা জীবন্ত চিবিয়ে খায়, কেউ কেউ দাঁড়ায় থাকে ওটাকে ফ্রাই করে দেয়, কেউ কেউ আবার স্যুপ বানায় দেয়। আপনি খেতে পারবেন? আমরা খেতে পারবো না। কেন? এই ছোটোকাল থেকে পোকা খেতে খেতে সেই চাইনিজের মনে হয়েছে ইট ইজ দ্য বেস্ট খাবার অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। কিন্তু আমরা খেতে পারবো না কেন? কারণ আমার মাকে পোকা খেতে দেখিনি কোনো দিন, বাবাকে দেখি নাই, ভাইকে দেখি নাই। অথচ দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, সেই স্থলচর হোক, জলচর হোক, উভচর হোক বা বায়ুচর হোক, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট খাদ্য সম্ভার আছে এবং প্রত্যেকটা প্রাণীর জন্য যে নির্দিষ্ট খাদ্য, এই খাবারে সে সন্তুষ্ট, এই খাবারই তার জন্য পুষ্টি দেয়। আপনি দেখেন যে বছরে 365 দিন হরিণ অথবা অন্য কোনো চতুষ্পদ জন্তুর মাংস খেয়ে বাঘ বা সিংহ টিকে আছে এবং এতে তার না কখনো অরুচি হয়, না তার কোনো অসুবিধা হয়, না কোনো রোগ বালাই হয়। অথচ দেখেন প্রত্যেক দিন মাংস খাওয়ার পরও বাঘ কি স্মার্ট, এক ছটাক তার শরীরে মেদ নাই। পক্ষান্তরে দেখেন গরু চর্বিযুক্ত কোনো খাবার খায় না, কি শুকনো খড় খায়, যেখানে না মানে গিলতেও তো অসুবিধা, সেই শুকনো খড়, এই ঘাস, এর ভুসি খেয়ে কীরকম ভুঁড়ি দেখেন, মাশাআল্লাহ। আবার দেখেন হাতি কি আর কলা গাছ খেয়ে কি বিশাল দেহ মেনটেন করছে। কেন? সৃষ্টিকর্তা এই নির্দিষ্ট খাদ্য সম্ভারের ভিতরে তার প্রয়োজনীয় পুষ্টি লিখে দিয়েছেন, ফলে তারা সন্তুষ্ট এবং তারা টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। এখন কোটি টাকার প্রশ্ন যে মানুষের খাদ্যের সীমারেখা কি? এইখানে এসেই আমরা আটকে গেছি। এখন অনেক অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানীরা খুব জোর দিয়ে বলছেন যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন মূলত ভেজিটেরিয়ান, মানে তৃণভোজী, এবং এটা তারা ইমোশনালি বলছেন না। এর সপক্ষে তারা দুটো প্রমাণ উপস্থাপন করছেন। একটি হচ্ছে মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যে আমাদের পরিপাকতন্ত্র, এর গঠন এবং দাঁতের গঠন। তো চলুন আমরা একটু, আজকের যুগে তো সব দেখা যায়, তো আমরা পরিপাকতন্ত্র এবং দাঁত একটু পর্যালোচনা করি। এই যে পরিপাকতন্ত্র, হরিণ একটা তৃণভোজী প্রাণী, মুখ থেকে মলদ্বার পর্যন্ত হরিণের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 28 ফুট গড়ে। সিংহ বা বাঘ এটা মাংসাশী প্রাণী, এর পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য গড়ে 3 থেকে 7 ফুট। 28 ফুট কেন? কারণ সবজি মানে গাছ, লতাপাতা, তৃণলতা এগুলো হজম করার জন্য এখানে প্রচুর আঁশ থাকে, ফাইবার থাকে, এটা হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন। কিন্তু সিংহ যেহেতু মাংসাশী প্রাণী বা বাঘ মাংসাশী প্রাণী, সেখানে কোনো ফাইবার থাকে না, আঁশ থাকে না, সেই জন্য তার পরিপাকতন্ত্র এত লম্বা হওয়ার কোনো প্রয়োজন নাই। ফলে 3 থেকে 7 ফুট
গেল, হজম হলো, আউট। $1,000,000 কোশ্চেন যে মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য কতটুকু? 30 ফুট গড়ে। কি স্মার্ট প্রাণী দেখেন মানুষ, পেট দেখায়, ভুঁড়ি দেখাই যায় না। সেই স্মার্ট প্রাণীটির পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে হরিণের চেয়েও বেশি, 30 ফুট। তাহলে আমাদের পরিপাকতন্ত্রের সাথে মাংসাশী প্রাণীর পরিপাকতন্ত্রের মিল নাই, বরং যে প্রাণীগুলোর মিল আছে তারা হচ্ছে তৃণভোজী প্রাণী। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ উপস্থাপন করছেন অ্যানথ্রোপোলজিস্টরা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে দাঁতের গঠন। আমাদের দাঁত, মাশাআল্লাহ, কি সুন্দর, মুক্তের মতো ঝকঝকে দাঁত। দাঁতের বৈশিষ্ট্যগুলো খেয়াল করুন, কি চমৎকার, সুন্দর, চমৎকার দাঁতের বৈশিষ্ট্য। মানুষের দাঁত, চমৎকার মানুষের দাঁত। এবার আমরা চলে আসি বাঘের দাঁত, একদম বুলেটের মতো, চোখা চোখা, খাড়া খাড়া। হায়ানার দাঁত, ভেড়া বা ছাগলের দাঁত, গরুর দাঁত, ঘোড়ার দাঁত। এরপরে আমরা চলে আসি আবার মানুষের দাঁত। কোন প্রাণীর দাঁতের সাথে আমাদের দাঁতের মিল পেলাম? কোন প্রাণী? জি, তৃণভোজী প্রাণীর সাথে। মাংসাশী প্রাণীর সাথে মিল নাই। মাংসাশী প্রাণীর সাথে অল্প মিল আছে। আমাদের কমপক্ষে 4টা দাঁত আছে, এই পাশে একটা, এ পাশে, নিচে একটা, নিচে দুইটা, দুই পাশে। এই 4টা দাঁতকে বলা হয় ক্যানাইন টুথ। ক্যানাইন মানে আবিধানিক অর্থ হচ্ছে যে দাঁতটি কুকুরের দাঁতের মতো, সেই দাঁতটিকে বলা হয় ক্যানাইন টুথ। প্রত্যেকটি মানুষের, আমাদের 4টা দাঁত হচ্ছে কুকুরের দাঁতের মতো, মানে মাংসাশী প্রাণীর মতো। বাকি থাকলো কয়টা? 28টা। রেশিওতে কি দাঁড়ায়? 7:1। অর্থাৎ 7 দিন যদি আপনি শাক সবজি তরিতরকারি লতাপাতা খেতে পান, তো 1 দিন খেতে পাবেন মাছ মাংস ডিম দুধ। আমাদেরকে দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা, ভয়ঙ্কর স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং স্বাধীনতার সবচেয়ে অপব্যবহারকারী হচ্ছে মানুষ। এই ক্ষেত্রে সেটাকে উল্টায় ফেলেছে। সে 7 দিন মাছ মাংস ডিম দুধ খাই, 1 দিন সবজি খাই, তাও ওই দিন গিন্নিকে বলে ডিম ভেজে নিয়ে আসো, আজকে সবজি খাবো। ফলাফল, বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার আজকে ঘরে ঘরে। এবং এই রোগগুলোকে একত্রে বলা হয় অসংক্রামক রোগ, নন কমিউনিকেবল ডিজিজ। এবং এই রোগগুলোতে এখন কতজন মারা যাচ্ছে বছরে জানেন? বিস্মিত হওয়ার মতো তথ্য, রীতিমতো বিস্মিত হওয়ার মতো। কীরকম? 1986 সালে এই রোগগুলোতে মারা যেত মাত্র 8% মানুষ বাংলাদেশে। এরপর আমাদের সামাজিক অবস্থার উন্নতি হলো, ধীরে ধীরে সংক্রামক রোগ কমতে শুরু করলো, অসংক্রামক রোগ বাড়তে শুরু করলো। কেন? খাদ্যাভ্যাস বদলে গেল, আমরা উন্নততর জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। 2014 সালে অসংক্রামক রোগে মৃত্যুর কারণ ছিল 59% এবং 2017-তে 67%। 2021-এর কালের কণ্ঠে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে তথ্য হচ্ছে যে 73% মৃত্যুর কারণ এখন অসংক্রামক রোগ। ক্যান ইউ ইমাজিন যে 100 জনের ভিতরে বাংলাদেশে এখন প্রতি বছর 73 জন মানুষ মারা যাচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, এইগুলোতে। এর মধ্যে শুধু হৃদরোগী মারা যাচ্ছে 36%। এই রোগগুলোর কারণ কি? এই রোগগুলোকে একত্রে বলা হয়, আরেকটি নাম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। কারণ এই রোগগুলোর পেছনের মূল কারণ হচ্ছে ভুল জীবনাচার, ভুল লাইফস্টাইল। ল্যান্সেট হচ্ছে নাম্বার 1 মেডিকেল জার্নাল, ব্রিটিশ জার্নাল, বাট র্যাঙ্কিংয়ে নাম্বার 1। এবং এই ব্রিটিশ জার্নালে একটি খবর হচ্ছে স্থূলতা, ক্ষুধা ও জলবায়ু নিয়ে জরুরি ভিত্তিতে ভাবনার তাগিদ। আমাদের বিষয়বস্তু স্থূলতা এবং ক্ষুধা নিয়ে। এইখানে বক্স নিউজটা আমি একটু বড় করেছি, দেখেন। প্রায় 100 কোটি মানুষ এখন ক্ষুধার্ত এবং 200 কোটি মানুষ ভুল খাবার অতিরিক্ত খাচ্ছে। ফলাফল মহামারীর মতো স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিস। পৃথিবীর জনসংখ্যা প্রায় 750 কোটি। 100 কোটি মানুষ খাবার পাচ্ছে না, তার প্রয়োজনে পুষ্টি পাচ্ছে না। আবার একদিকে কি হচ্ছে, ওই যে 100 কোটি মানুষের খাবার, অর্থ সব কিছু এই 200 কোটি মানুষ খাচ্ছে, অতিরিক্ত খাচ্ছে, ভুলভাবে খাচ্ছে। ফলাফল মহামারীর মতো স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস।
কারণ প্রত্যেকটা কাজের একটা ফল আছে। এবং আরেকটি নিউজ দেখেন, 2019 সালের খবর, অতিরিক্ত খেয়ে স্বাস্থ্য সমস্যায় 70% মানুষ। তার মানে হচ্ছে যে বাংলাদেশে এখন স্বাস্থ্য সমস্যার মূল একটা কারণ হচ্ছে অতিরিক্ত খাওয়া। কাজ নাই তো কি করবে, বিকালবেলা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আচ্ছা চল একটু খেয়ে নিই, কী খাচ্ছে? সমস্ত অস্বাস্থ্যকর খাবার। তার রসনা তৃপ্ত হচ্ছে, নফস সন্তুষ্ট হচ্ছে, কিন্তু তার সিস্টেম কোলাপস করছে খাবার খেয়ে। এবং বস্তিবাসীদের উপর একটি গবেষণা, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা। সেখানে গবেষণা বলছে অতিরিক্ত চিনি, লবণ, ফাস্টফুড খাওয়া বস্তিবাসীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী। অর্থাৎ এই যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, ফ্যাটি লিভার ডিজিজ, স্থূলতা, এই রোগগুলোর মূল কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, ভুল খাদ্যাভ্যাস। 1900 সালের গোড়ার দিকেও আমেরিকানরা ছিলেন মূলত ভেজিটারিয়ান। তাদের প্রোটিনের 3 ভাগে 2 ভাগ আসত মূলত উদ্ভিদজাত আমিষ থেকে। এরপর 50-এর দশকের পর থেকে সিনারিও বদলে যেতে শুরু করলো। তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটল, পোলট্রি ফার্ম ডেভেলপ করলো এবং রেফ্রিজারেটর আবিষ্কার হলো। তাদের খাদ্যাভ্যাস বদলে গেল। 50-এর দশকের পর থেকে আমেরিকানদের প্রোটিনের 3 ভাগের 2 ভাগ আসতে শুরু করলো প্রাণীজ প্রোটিন থেকে, মাছ, মাংস, ডিম, দুধ থেকে। ফলাফল 1900 সালের গোড়ার দিকেও যে রোগগুলো ছিল আমেরিকাতে খুবই কম, সেই রোগগুলো এখন আমেরিকায় অলমোস্ট ঘরে ঘরে। এবং এই রোগগুলো হচ্ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্থূলতা, ক্যান্সার। মানুষের পুষ্টি নিয়ে এই পর্যন্ত যে কটি গবেষণা হয়েছে, সবচেয়ে বেশি সময় নিয়ে এবং কম্প্রিহেন্সিভ স্টাডি করেছেন ডক্টর টি কলিন ক্যাম্পবেল। তিনি কর্নেল ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর, তিনি বায়োকেমিস্ট এবং মেডিকেল নিউট্রিশনিস্ট, রিসার্চার। তিনি 3 দশক চীন এবং আমেরিকা গবেষণা করেন। কর্নেল ইউনিভার্সিটি তো আছেই, সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক দল এবং চাইনিজ একাডেমি অফ প্রিভেন্টিভ মেডিসিন, 3টি ইনস্টিটিউটের 3 দল গবেষক মিলে চীন এবং আমেরিকার জনগণকে নিয়ে স্টাডি করে। স্টাডি হচ্ছে যে চীনের কিছু এলাকা তারা যখন করে সেই 70-এর দশকে, চীনের কিছু মানুষ দীর্ঘজীবী, অথচ তাদের ভিতরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস নাই, স্ট্রোক নাই। অন্যদিকে আমেরিকার কিছু অঞ্চল যেখানে ঘরে ঘরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। তাদের এই স্টাডি ছিল মূলত পর্যবেক্ষণমূলক, অবজারভেশনাল স্টাডি। এবং 3 দশক এই স্টাডি করার পর তারা বই লিখেন, দ্য চায়না স্টাডি। এবং এই বইটির যদি বলেন মূল বিষয়বস্তু কি, ভেরি সিম্পল, এক কথায় শেষ করে দেওয়া যায়। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে বিশ্বব্যাপী এত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতার মূল কারণ হচ্ছে টু মাচ ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন। প্রয়োজনের অতিরিক্ত প্রাণীজ আমিষ খাচ্ছে এখন মানুষ। সে যতটা খেতে পাবে, তার সিস্টেম যতটা অ্যালাউ করতে পারবে, তার থেকে সে প্রচুর খাচ্ছে। কেন খাচ্ছে? সে না বুঝে খাচ্ছে, সে লোভে পড়ে খাচ্ছে, সে কখনো কখনো সিস্টেমে পড়ে খাচ্ছে। এখানে এক চমৎকার একটা গবেষণার উল্লেখ আছে এবং এই গবেষণাটা প্রথম হয় ভারতে, ভারতের বিজ্ঞানীরা করেন। গবেষণাটা কীরকম? খুবই ইন্টারেস্টিং একটা গবেষণা। একটা অত্যন্ত পাওয়ারফুল কার্সিনোজেনিক এজেন্ট, অর্থাৎ যে কেমিক্যালটা শরীরে ঢোকার পর তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচুর, সেরকম একটা শক্তিশালী কার্সিনোজেনিক এজেন্ট হচ্ছে আফলাটক্সিন। আফলাটক্সিন কারো শরীরে ঢুকলে লিভার ক্যান্সার হয়। তো ভারতের বিজ্ঞানীরা প্রথমে এটা করেন এবং টি কলিন ক্যাম্পবেল একাধিকবার এই টেস্টটা করেন এবং একই ফলাফল পান। কীভাবে তিনি পরীক্ষা করলেন? 2 গ্রুপ ইঁদুরকে নিয়ে পরীক্ষাটা করা হয়, 2 দল ইঁদুর। এক দল ইঁদুরকে প্রতিদিন 5% কম প্রাণীজ আমিষ খেতে দেওয়া হলো, মূলত ক্যাসিন, দুধের একটা প্রোটিন নাম ক্যাসিন। এই দুধের এই প্রোটিনটা দেওয়া হলো 5% কম, অ্যানিম্যাল প্রোটিন।
আর আরেক দল ইঁদুরকে এই অ্যানিম্যাল প্রোটিন খেতে দেওয়া হলো 20% বেশি প্রত্যেক দিন, এবং এই দুই গ্রুপ ইঁদুরের ভিতরে সমান ডোজে আফলাটক্সিন ঢুকে দেওয়া হলো। একটা নির্দিষ্ট সময় পর দেখা গেল যাদেরকে 20% বেশি প্রাণীজ প্রোটিন দেওয়া হয়েছিল সবার লিভার ক্যান্সার হয়ে গেছে, প্রত্যেকটা ইঁদুরের লিভার ক্যান্সার। এবং যাদেরকে 5% কম অ্যানিম্যাল প্রোটিন দেওয়া হয়েছে তাদের কারোই লিভার ক্যান্সার হয় না, একজনেরও না। একবার না, দুইবার না, একাধিকবার টেস্ট করে দেখা গেছে যে প্রত্যেকবার একই রেজাল্ট। এবং এখানে ডক্টর টি কলিন ক্যাম্পেল একটি মতামত তুলে দিয়েছেন যে বিশ্বব্যাপী এত ক্যান্সার বাড়ার কারণ যতটা না কার্সিনোজেনিক এজেন্ট, তার থেকে বেশি হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন, নিরীহ অ্যানিম্যাল প্রোটিন। আপনি যাকে নিরীহ বলে প্রত্যেক দিন খাচ্ছেন, কারণ আপনার সিস্টেম কিন্তু প্রত্যেক দিন অ্যানিম্যাল প্রোটিন খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু আপনি খাচ্ছেন কেন? মাছ অ্যাভেলেবল, মাংস অ্যাভেলেবল, ডিম অ্যাভেলেবল, দুধ অ্যাভেলেবল। অনেক মানুষ আছে প্রত্যেক দিন 4টা খান, সকালে ডিম দিয়ে রুটি খান, দুপুরে মাংস দিয়ে ভাত খান, রাতে মাছ দিয়ে ভাত খেয়ে শোয়ার সময় 1 গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, কারণ তাহলে শরীরটা ভালো থাকবে। ফলাফল আপনি দেখেন যে এত ক্যান্সার কোনো যুগে মানুষ দেখেছে, কখনো দেখেছে? এবং এত প্রোটিন খাওয়া কখনো দেখে নাই। এবং আরেকজন গবেষক, তিনি আমেরিকার একজন বিখ্যাত চিকিৎসক, ডক্টর মাইকেল গ্রিগার, এবং তার একটি খুব বিখ্যাত বই হাউ নট টু ডাই। এবং এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে মূলত আপনাকে হোল ফুড প্ল্যান্ট বেসড ডায়েট খেতে হবে, অর্থাৎ আপনার পুরো খাবারটা হবে পুরোটা, যেমন আপেল জুস না, পুরো আপেলটা খেতে হবে, কমলার জুস নয়, পুরো কমলা খেতে হবে, আমের জুস না, পুরো আমটা খেতে হবে, চালের সাদাটা না, লাল চালটা খেতে হবে, অর্থাৎ পুরোটা। হোল ফুডস এবং প্ল্যান্ট বেসড ডায়েট যদি আপনি মোস্টলি খান, আপনি বেঁচে যাবেন। এবং শুধু এই দুইজন নয়, এই মুহূর্তের যে কয়েকজন লাইফস্টাইল এক্সপার্ট আছেন তারা সবাই এক বাক্যে এই কথা বলছেন। এবং আমেরিকার বিখ্যাত কয়েকজন লাইফস্টাইল এক্সপার্ট, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিন অর্নিশ, তিনি মেডিসিন বিশেষজ্ঞ, তিনি হৃদরোগীদের নিয়ে গবেষণা করে ব্লকেজ রিভার্স করেছেন, শত শত হৃদরোগীর ব্লকেজ রিভার্স করেছেন। ডক্টর নীল বার্নার্ড, তিনি ভেগান ডায়েট দিয়ে, অর্থাৎ হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট দিয়ে শত শত ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস নিরাময় করেছেন। ডক্টর জোয়েল ফোরম্যান ভেগান ডায়েট দিয়ে তিনি ডায়াবেটিস নিরাময় করেছেন। ডক্টর জুলিয়ান হুইটাকার, তিনিও ভেগান ডায়েট দিয়ে উচ্চ রক্তচাপের রোগীদের পরিপূর্ণভাবে উচ্চ রক্তচাপ নিরাময় করতে সক্ষম হন। এবং ডক্টর কার্লডল এসেলস্টাইন, তিনি ক্লিভল্যান্ড ক্লিনিকের সার্জন, এবং তিনিও শুধুমাত্র ভেগান ডায়েট দিয়ে ব্লকেজ রিভার্স করে ক্লিন করতে সক্ষম হন। তারা প্রত্যেকেই আমেরিকার এমডি ডিগ্রিধারী চিকিৎসক এবং এখনকার সময় লাইফস্টাইল এক্সপার্ট। তো আমরা যদি দেখি যে এই থিওরি কতটা কার্যকর, পৃথিবীতে শতবর্ষী মানুষের আনাগোনা আছে যে কয়টি এলাকাতে, তার মধ্যে একটি এলাকা হচ্ছে ব্লু জোনস। ব্লু জোনস হচ্ছে পৃথিবীতে 5টা এলাকা আছে যে এলাকার মানুষেরা 100 বছর বাঁচে। শুধু 100 বছর বাঁচে না, জীবনের শেষ দিনও তারা অ্যাক্টিভ লাইফ লিড করে। জাপানের ওকিনাওয়া দ্বীপ, গ্রিসের ইকারিয়া দ্বীপ, ইটালির সার্দিনিয়া দ্বীপ, কোস্টারিকার নিকয় পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। এই 4টি এলাকা যেহেতু এটা দ্বীপ, তারা মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন। চিপস খেতে পান না, কোক খেতে পান না, সুযোগ নাই। প্রচুর মাংস আর এই গ্রিল খাওয়ার সুযোগ তাদের জীবনে খুব কম। প্রাকৃতিক খাবার খান তারা। আর ব্যতিক্রম লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা, তারা ধর্মীয় কারণে মূলত ভেজিটেরিয়ান। পাকিস্তানের আরেকটি অঞ্চল আছে যেটা বলে হুঞ্জা ভ্যালি, হিমালয়ের কোল ঘেঁষে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি এলাকা, যেখানে শতবর্ষী মানুষদের আনাগোনা। কোনো কোনো মহিলাতে 120 বছর পর্যন্ত বাঁচে। এই সবগুলো এলাকার মানুষ শতবর্ষী হলেন কিভাবে? প্রাকৃতিক খাবার তারা খান, লাল চালের ভাত অথবা লাল আটার রুটি, প্রচুর ফল, প্রচুর সালাদ, প্রচুর শাক সবজি তরকারি, এবং ডেফিনেটলি সেটা আধা সেদ্ধ বা অল্প সেদ্ধ করে, এবং পরিমিত পরিমাণ প্রত্যেক দিন বাদাম, ডাল, বীজ, বিন,
এগুলো তার নিত্যদিনের খাবার। কিছু মাছ মাংস আছে, কিন্তু প্রচুর নয়। প্রচুর শারীরিক পরিশ্রম করে তারা। আমাদের কার্বন সমৃদ্ধ বাতাসে ব্রিদিং নেয় না, তারা ফ্রেশ বাতাসে দম নিতে পারে। তো আমাদের এই আলোচনাকে আমরা সাম আপ করতে পারি যে আমরাও কি চাই। আমরাও যদি শতবর্ষী মানুষদের মতো 100 বছর বাঁচতে চাই, জীবনের শেষ দিনও যদি আমরা কাজ করতে করতে পৃথিবী থেকে চলে যেতে চাই, তাহলে মৌলিক কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটি হচ্ছে যে প্রতিদিন আপনার খাদ্য তালিকার 90% বেশি হতে হবে উদ্ভিজ্জ খাবার, এবং ম্যাক্সিমাম অ্যাজ র। যেমন বাদাম আপনি র খেতে পারেন, বেস্ট হচ্ছে ভিজিয়ে খাবেন। এক মুঠ বাদাম, সব রকম বাদাম আপনি ভিজিয়ে খান, সব রকম বীজ আপনি ভিজিয়ে খান, লাল চালের ভাত খান, লাল আটার রুটি খান, সবুজ পাতার গ্রিন জুস খান, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, এরকম আরও যে কত পাতা মেশানো যায়, কয়েক ঘন্টা ভিজিয়ে রাখেন। 1, কেমিক্যাল বেরিয়ে যাবে। 2, ইজি টু ডাইজেস্ট। এর সাথে কিছু জিরা দেন, একটু আদা দেন, একটু লবণ দেন, ভালো করে ব্লেন্ড করেন, খান না। এর সাথে একটু মধু দিতে পারেন বা লেবু দিতে পারেন। পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় হচ্ছে এই গ্রিন জুস। এবং কিছুদিন আগে ব্রিটিশ গবেষকরা পৃথিবীর 1000 খাবার নিয়ে তারা গবেষণা করছে। এর মধ্যে 100 খাবারকে তারা নির্বাচন করেছেন, যে 100 খাবারকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কাঠবাদাম এবং আখরোট, 1 নম্বর। এরপরে অনেকগুলোই আছে। 2 নম্বর হচ্ছে আতা ফল। তো কি করবেন আপনার, এবং প্রাণীজ প্রোটিন অ্যাজ এ মিনিমাম অ্যাজ পসিবল। সপ্তাহে 2-3 দিন প্রাণীজ প্রোটিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেদিন খাবেন পরিমাণটা কম, 90% থাকতে হবে প্রতিদিন আপনার খাদ্য উদ্ভিজ্জ খাবার, 10% হচ্ছে প্রাণীজ খাবার। এবং প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কমপক্ষে 30%, 50% আরও ভালো, 60% আরও ভালো আপনাকে জীবন্ত খাবার খেতে হবে। হিট দিয়ে তৈরি করা প্রসেসকৃত প্রত্যেকটা খাবার, প্যাকেটজাত প্রত্যেকটা খাবারই হচ্ছে মৃত খাবার। প্রত্যেকটা খাবার যে অবস্থায় তৈরি হচ্ছে সেই অবস্থায় যখন আপনি খেলেন, এটা হচ্ছে জীবন্ত খাবার। আপনি দেখেন পৃথিবীর কোনো প্রাণী মৃত খাবার খায়? একটা প্রাণী বলতে পারবেন না। এই যে বাঘ, ওকে যদি আপনি প্রতিদিন চিপস দেন, অল্প কদিনের মধ্যে দেবে হার্ট অ্যাটাক করবে। দিয়ে দেখেন আপনি, কিন্তু তার হচ্ছে না কেন? প্রতিদিন মাংস খাওয়ার পর দিস ইজ ন্যাচারাল, তার জন্য ন্যাচারাল। তো কী করবেন, আপনার খাদ্য তালিকায় জীবন্ত খাবার রাখবেন, কারণ জীবন্ত খাবার আপনার শরীরের উপযোগী করে তৈরি করা হয়েছে। ওখানে এমন কিছু জিনিস আছে যেই হিট দিলেন শেষ। এর মধ্যে কিছু এনজাইম এবং কিছু নিউট্রিয়েন্ট, ফাইটোকেমিক্যাল, ভিটামিন, মিনারেল সব আউট। কি খেলেন আপনি? কিছু বর্জ্য পদার্থ খেলেন, আপনার পেট ভরল, আপনি বিভিন্ন রকম স্বল্পতায় ভুগবেন। ভিটামিন স্বল্পতায় ভুগবেন, মিনারেল স্বল্পতায় ভুগবেন, ফাইটোকেমিক্যালের স্বল্পতা হবে, অ্যান্টিঅক্সিডেন্টের স্বল্পতা হবে। পৃথিবীতে দেখেন সবচেয়ে বিপদে কারা আছে? বাঘ না, সিংহ না, কারা? মানুষ। আপনি দেখেছেন কোনো প্রাণী কোনো দিন কনস্টিপেশন হয়েছে? বলতে পারবেন যে অমুক গরু খুব কষ্ট পাচ্ছে, পায়খানা হচ্ছে না? শুনেছেন কখনো কুমুক চিড়িয়াখানার বাঘ 3 দিন টয়লেট হয় নাই? একমাত্র মানুষ মাঝে মাঝে হসপিটালে যেতে হয়। কেন? মানুষ হচ্ছে তার প্রাকৃতিক খাবারকে বদলে নিজের মতো খাবার খাচ্ছে। আর আপনার খাবার হচ্ছে মূলত 2 ধরনের, একটা হচ্ছে অ্যালকালি ফর্মিং আর একটা হচ্ছে অ্যাসিড ফর্মিং। আপনার শরীর হচ্ছে অ্যালকালাইন, আপনার ব্লাড হচ্ছে মূলত অ্যালকালাইন, মানে হচ্ছে আপনার পুরো শরীরের সিস্টেম হচ্ছে অ্যালকালাইন, প্রত্যেকটা সেল হচ্ছে অ্যালকালাইন। আর আপনি খাবার খাচ্ছেন অ্যাসিডিক, সিস্টেম কোলাপস করবে, এবং কোলাপস করছে বলে আমরা অসুস্থ হচ্ছি। সৃষ্টিকর্তা আমাদেরকে পরম ভালোবেসে তৈরি করেছেন, এবং তিনি আমাদের শরীরের ভিতরে দারুণ একটা এনভায়রনমেন্ট দিয়েছেন। এই এনভায়রনমেন্টকে মেডিকেল টার্মে বলা হয় হোমিওস্ট্যাসিস। এই হোমিওস্ট্যাসিস রোগ হওয়া থেকে আমাদেরকে চূড়ান্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। 1 দিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর অত্যাচার করতে 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 যেদিন হোমিওস্ট্যাসিস ভেঙে পড়ে, সেই দিন আমরা আর প্রতিরোধ করতে পারি না, নানান রোগে রোগাক্রান্ত হই, টর্চার করতে করতে পুরো সিস্টেমকে কোলাপস করে ফেলি, আর দোষ দিই ভাগ্যকে। ভাগ্য নয়, এর দোষী হচ্ছে আমরা। তো কি করবেন? যে খাবারগুলো অ্যালকালি তৈরি করে আপনার শরীরে, যে সেগুলো বেশি খাবেন।
সব ধরনের শাক এবং সবজি, অধিকাংশ ফল, পালং শাক, ব্রোকলি, সালাদ, ডাল, মটরশুঁটি, বিন, বীজ, বাদাম, ওটস, আদা, রসুন, পেঁয়াজ, মশলা, টক দই, এগুলো বেশি বেশি খাবেন। আর এগুলো যেহেতু অ্যাসিড ফর্মিং, কিন্তু না খেলে তো চলবে না, সেজন্য এগুলো অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। মাছ, মাংস, ডিম, দুধ, পনির, চিনি, লেবু, কফি, লবণ, বার্গার, নুডলস, চকলেট, স্যান্ডউইচ, সাদা পাস্তা, কোমল পানীয়, প্রক্রিয়াজাত সকল খাবার, ভাত, রুটি। তবে এর ভিতরে বর্জনীয় কি? এর মধ্যে বর্জনীয় হচ্ছে যে আপনাকে সাদা চাল এবং চিনি এবং সাদা ময়দা, ইট মাস্ট বি বর্জনীয়। এই তিনটি সাদা খাবারকে একত্রে বলা হয় হোয়াইট পয়জন। চিনি, সাদা চাল, সাদা ময়দা, এবং সাদা ময়দার তৈরি নুডলস বলেন, পাউরুটি বলেন। দেখেন আপনি ছোটোকালে কি খেয়েছেন? আপনার দাদা নানা কি খেয়েছে? লাল চালের ভাত খেয়েছে। আমরা কোন যুগে প্রবেশ করেছি? আমরা অটোমেটিক রাইস মিলের যুগে প্রবেশ করেছি। আস্ত চালকে ভেঙে আমরা করলাম, রিফাইন করলাম। এই সবচেয়ে পুষ্টিযুক্ত অংশ ফেলে দিয়ে কাকে খাওয়াচ্ছি? ছাগল, গরু, মুরগি। চিন্তা করেন, সৃষ্টির সেরা জীব খাবারের সর্বোৎকৃষ্ট অংশ ফেলে দিয়ে মুরগিকে খাওয়াচ্ছে। আসলে কি আমরা সৃষ্টির সেরা থাকলাম? আর তো এই তিনটা বিষ থেকে, হোয়াইট পয়জন থেকে সাবধান। আর কি করবেন? এই টেকনোলজিক্যাল খাবার খাবেন না। আজকে পৃথিবীতে অসুস্থতার মূল কারণ হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। কিছু মানুষ এর উপর ব্যবসা করে কোটি কোটি ডলারের মালিক হচ্ছেন। আমরা কি হচ্ছি? আমরা টাকা হারাচ্ছি, আমরা স্বাস্থ্য হারাচ্ছি। এবং কি করবেন? এই যত প্যাকেটজাত খাবার আছে মাস্ট বি বর্জনীয়। আর বর্জন করবেন এইরকম, এগুলো ওয়েস্টার্ন খাবার, এগুলো হচ্ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের বন্ধু। সো এগুলো যত খাবেন এই রোগগুলো আপনার ঘরে এসে বাসা বাঁধবে। আর কি করবেন? আমাদের দেশীয় খাবার এইটাও কিন্তু ভালো না। সিঙ্গাড়া, পেঁয়াজু, লুচি, পুরি ছাড়া তো আমাদের নাস্তা হতে চায় না। এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আর এই পুরো আলোচনাকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে কি করতে হবে? একটা মোটিভেশন লাগবে। সেজন্য সঙ্গের সাথে থাকবেন। আসলে জীবন পরিবর্তন করা কঠিন। জীবন পরিবর্তন যদি হয়েও যায়, ধরে রাখা আরও কঠিন। একটা কথা আছে না স্বাধীনতার ব্যাপারে, যে স্বাধীনতা অর্জন করা কঠিন, স্বাধীনতা ধরে রাখা তার থেকেও কঠিন। এই খাদ্যাভ্যাস অনেকে দেখেছি, ড্রামাটিক উন্নতি হওয়া অনেক কিছু হয়েছে, পরের 6 মাস পর দেখা যাচ্ছে তার খবর নাই। কেন? সে ধরে রাখার মতো এনভায়রনমেন্ট পাচ্ছে না। সো যে এনভায়রনমেন্ট আপনাকে সুস্বাস্থ্যের কথা বলে, ভালো খাদ্যের কথা বলে, তার সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা করবেন।